যখন সন্ধে হব হব প্রতিদিনের মতো নিশিবনের তালডোবা পুকুরের চারিপাশে ঝিঝি পোকার ডাক আর জোনাকির রাস শুরু হয়েছে এবং সন্ধে হতেই প্রতিদিনের মতোই তখন জটাবড়ি শান বাঁধানো পুকুর ঘাটে উঠে আসে তার সাধের চুল শুকানোর জন্য। শরীর তার জীর্ণ, হাত পাগুলো তার শুকিয়ে যেন সজনে ডাঁটা হয়ে গেছে, আর চোখ যেন তার কালো কোঠরের মধ্যে এক জ্বলন্ত ভাঁটা। এই জটাবড়ি না পুরোপুরি মানুষ, না এ কোনো পেতনি বা ডাইনির রূপ। আজ চাঁদরা কি সুন্দর উঠেছে, জ্যোৎস্না আলোয় নিশিবন পুরো মাখামাখি। তাড়াতাড়ি পা চালাই, কেউ কোথাও নেই। এই ফাঁকে তালডোবা পুকুরে ঝপ করে একটা জাল ফেলবো আর রুই কাতলা ধরে সোজা বাড়ি গিয়ে গিন্নির হাতের গরম গরম ভাত আর মাছ ভাজা, ও পুরো জমে যাবে। এই কথা ভাবতে ভাবতে আর দু পা এগোতেই ঘেটু হঠাৎই পা বাড়ানো থামালো। সে বুঝতে পারছে না যে আগে যাবে না পিছন ঘুরে দৌড়াবে। মাথা কাজ করা ইতিমধ্যেই বন্ধ করে দিয়েছে তার। চোখ তার নিষ্পলক, শরীর যেন আর কাজ করছে না। হঠাৎই তার পায়ের পাতার উপর দিয়ে একটা সাপ চলে যায়। সাপের শরীরের ঠান্ডা শিরশিরানিতে ঘেটুর ঘোর ভাঙল। সে একটা ঢোক গিলে এক পা পিছতেই মারালো কিছু শুকনো পাতা। আর কোনো রকম দেরি না করে ঘেটু উল্টো দিকের পথ ধরে দৌড় লাগায় আর মনে মনে বিড়বিড় করে, কে ছিল ওই বিধবা বুড়ি? ওরে বাপরে, কি ভয়ঙ্কর দেখতে! তাল পুকুরের জলে সেই যে ডুব মারলো আর উঠলো না। সে যাই হোক বাবা, আমি যে তার সামনে গিয়ে পড়িনি এটাই রক্ষে। প্রতিদিনের মতোই তালডোবার এই পুকুরের শান বাঁধানো ঘাটে স্নান করা, গরুর গা ধোয়ানো, গ্রামের বাচ্চাদের প্রথম সাঁতার শেখা সবই হয়। কিন্তু গ্রাম থেকে দূরে ও জঙ্গলের মধ্যে এই পুকুর, তাই গ্রামের কোনো মানুষই একা একা খুব একটা এই পুকুরে আসে না। যখন কেউ জামা কাপড় ধুতে বা গরুকে গা ধোয়াতে আসে, তাদের ছেলে মেয়েদেরও নিয়ে আসে সাঁতার শেখানোর জন্য। বাবা, ও বাবা, দেখো না, কে যেন আমার পাটা ধরে টানলো। ও তোর ভাই হবে, জলে ডুব দিয়ে এমন বদনামি করছে। এই বাঁদর ছেলে, এই বদনামি বন্ধ কর। এইদিকে আয়, গরুর গাটা ধুইয়ে দে। না গো বাবা, ভাই তো আমার সামনেই ছিল, ও তো তখন ডুব দেয়নি। ও, তাহলে এই পুকুরের মৎস্যকন্যার তোকে ভালো লেগেছে, তাই তোর পা ধরে ডাকছে। আরে কোনো মাছ হবে হয়তো তোর পায়ে ঠেকেছে। গনা তার মেয়ের সাথে ঠাট্টা তামাশা করতে করতে হঠাৎই তার মেয়ে জলে ডুব দিল। প্রথমটা গনার স্বাভাবিক মনে হলেও 9, 10, 11, এবার 12 নম্বর নিঃশ্বাস পড়তেই গনার মাথাটা কেমন যেন বাঁই করে ঘুরে গেল। সঙ্গে সঙ্গে গনাও ডুব দিল তালডোবা পুকুরে। জলের নিচে মেয়েকে খুঁজে না পেয়ে মনটা তার হু হু করে কেঁদে ওঠে। চারিদিকটা দেখার চেষ্টা করে, কিন্তু মেয়েকে খুঁজে পাওয়ার আশ যেন তার জলের তলায় তলিয়ে গেছে। আজ পর্যন্ত এই পুকুরে দিনের আলোয় কোনো দিনই এমন অঘটন ঘটেনি। গনা একবার করে নিঃশ্বাস নিতে উপরে ওঠে, আবার ডুব গেলে তার মেয়েকে খুঁজতে থাকে জলের তলায়। মা, উঠে আয়, বাবার সাথে এমন লুকোচুরি খেলিস না। কেন বাবার সাথে এমন লুকোচুরি খেলছিস? ততক্ষণে গনার ছেলে তার পাড়ার ঘেটু জেলেকে নিয়ে এসে হাজির। ঘেটু এক মুহূর্ত বিলম্ব না করে তার হাত ঘোরানো জালটিকে ছুঁড়ে দিল পুকুরের মাঝখানে। এইভাবেই নিশিবনে সন্ধ্যা নামার আগে পর্যন্ত চলতে থাকলো নিনিকে খোঁজার চেষ্টা। কিন্তু হতাশ হওয়া ছাড়া আর যেন কিছুই জুটল না তাদের কপালে। গণাদা, সন্ধে ঘনিয়ে আসছে, এখানে আর থাকাটা আমাদের উচিত হবে না। আমরা বাড়ি ফিরে যাই, চলো। আমাদের নিনি আমাদের সাথে মনে হয় আর ফিরবে না। চারিদিকে শেয়ালের ডাক শোনা যাচ্ছে।
তালডোবা পুকুর থেকে তারা সবাই গ্রামের পথের দিকে খানিক এগিয়েছে, হঠাৎই ঘেঁটু আবার পিছন ফিরে তাকালো। তার মনে যে সন্দেহটা এতক্ষণ জমাট বেঁধেছিল তার নিমিষেই তরল হয়ে গেল। হলুদ ভাটার মতো জ্বলন্ত চোখ, সাদা চুল, জীর্ণ শরীর, দুই হাতে নিনির দেহ নিয়ে ধীরে ধীরে জল থেকে সে উঠে আসছে শান বাঁধানো ঘাটের দিকে। তার মুখের কর্কশ আওয়াজ যেন গোটা জঙ্গলকে মাতিয়ে তুলছে। ঘেটু, তুই ওটা কি দেখছিস দাঁড়িয়ে? পুকুর ঘাটে ওটা কি? ওই বুড়ির হাতে কি আমাদেরই নেই? গণাদা, শান্ত হ, আস্তে কথা বলো। মনে হয় ওই জল পিশাচিনি ওটা জটা বুড়ি। মনে হচ্ছে আমাদের নিনিকে জল থেকে তুলে নিয়ে এসেছে খাবে বলে। আমরা এখানে আছি, যদি টের পায় তাহলে আমাদেরও প্রাণে মেরে দেবে। নিনি, মা নিনি! সব জ্ঞান বুদ্ধি হারিয়ে হাউ মাউ করে কাঁদতে কাঁদতে তালডোবা পুকুরের দিকে ছুটে যায় গনা।